আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমি সৈকত স্যার বলছি। সো আমরা আমাদের এই নিয়মিত আয়োজনে, রসায়নের এই নিয়মিত আয়োজনে আমরা আজকে হচ্ছে যে গুণগত রসায়ন চ্যাপ্টারটা শুরু করব। গুণগত রসায়ন চ্যাপ্টারটা আমরা এমনভাবে কভার করব যেন আমাদের মেডিকেল, ডেন্টাল এবং ভার্সিটি পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন হয়ে যায়। সো যারা মেডিকেল, ডেন্টাল এবং ভার্সিটি এই ৩ টা জায়গার জন্য তুমি প্রিপারেশন নিবে, তাদের জন্য এই ক্লাসগুলো উপযোগী। ওকে? সো আমরা শুরু করি ইনশাআল্লাহ আমাদের এই নিয়মিত আয়োজন। আমরা সপ্তাহে আমরা তোমাদের জন্য ৩ টা করে ক্লাস দিব। আমরা ৩ টা করে ক্লাস দিব। হ্যাঁ? যারা আমাদের রুটিনটা দেখোনি তারা আমাদের রুটিনটা দেখে নিও। আমরা একটা কিন্তু সুন্দর একটা রুটিন তোমাদের জন্য দিয়ে দিয়েছি। ওকে? সো আমরা এখন শুরু করে দেই। দেখো, আমাদের এই চ্যাপ্টারটার নাম হলো গুণগত রসায়ন। আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে আম আমরা ৩ টা নামের সাথে আমরা প্রথমেই পরিচিত হব। সেটা হলো যে প্রোটন, হ্যাঁ? ১ নাম্বারেই হলো যে প্রোটন। ১ নাম্বারে আমরা প্রোটন বাবাজির নাম বললাম। ২ নাম্বার হচ্ছে যে ধরো প্রোটনের সাথে যে তার ভাই ব্রাদার থাকে নিউট্রন, এবং ৩ নাম্বারে হলো ইলেকট্রন। সো পুরা চ্যাপ্টার আমরা বেসিক্যালি এই ৩ জন লোকের সাথে পরিচিত হব আরকি। ঠিক আছে? এজন্য আমরা ১ম এ একটু তাদের সম্পর্কে জেনে নিই একদম বেসিক আইডিয়াটা। দেখো, এটা হলো আমাদের একটা পরমাণু। আ এটা দেখতে কেমন, আকার কেমন, আকৃতি কেমন সে বিষয়ে আমরা এখন যাব না। জাস্ট এতটুকু মনে রাখো যে এটা একটা পরমাণু। এটা হলো তার কেন্দ্র, এবং কেন্দ্রের বাইরে দেখো এরকম একটা দাগ দিয়ে রাখছি, সেটা হলো তার কক্ষপথ। মনে রাখবা একটা পরমাণুর কেন্দ্রে সবসময় ২ জন বান্দা থাকে। একজন হলো এই যে তোমার প্রোটন, আরেকজন হলো নিউট্রন। কি বললাম? ২ জন বান্দা থাকে। তাইলে এই ২ জন থাকে হচ্ছে কেন্দ্রে। আর ইলেকট্রন থাকে কোথায়? ইলেকট্রন থাকে হচ্ছে কক্ষে। হুম? ইলেকট্রন থাকে হচ্ছে কক্ষে। একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো, আমি হলাম একটা পরমাণুর কেন্দ্র, আর তোমরা হলা ইলেকট্রন। কি বললাম? ধরো ইলেকট্রন থাকে হচ্ছে এখানে, অর্থাৎ এই জায়গায় থাকে কক্ষপথে। ধরো তোমরা আমার স্টুডেন্ট, তো আমার স্টুডেন্টরা তোমরা হলা যে ইলেকট্রন, আর আমি সৈকত স্যার, আমি হলাম কেন্দ্র। মানে জিনিসটা কি? এই যে দেখো, আমি সৈকত স্যার বা পেজ থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি। সো আমি যত বেশি স্টুডেন্টকে আমার ভালোবাসায় সিক্ত করে রাখতে পারবো, তত বেশি স্টুডেন্ট আমার ক্লাসগুলো করবে। অর্থাৎ তোমাদেরকে আমি যত বেশি ভালোবাসা দিয়ে, ভালো পড়িয়ে আমি আমার কাছে ধরে রাখতে পারবো, তত বেশি তোমরা আমার ক্লাসগুলো করবে। তত তোমাদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। তাহলে ধরো, এই সৈকত স্যার তোমাদেরকে ভালোবাসা দিয়ে এভাবে হচ্ছে আঁকড়ে ধরে আছে একদম, বুকে জড়িয়ে ধরে আছে। তাহলে এই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে সবসময় কি একটা ভালোবাসা থাকে, মানে একটা আকর্ষণ বল থাকে। যার কারণে এই ইলেকট্রনগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট কক্ষপথে সবসময় ঘুরতে থাকে। অর্থাৎ এরা কেন্দ্রে যে প্রোটন এবং নিউট্রন থাকে বা প্রোটন থাকে, সেই প্রোটনের আকর্ষণ থেকে ইলেকট্রনগুলা বের হইতে পারে না। সো এখানে একটা বল কাজ করে। অর্থাৎ যে বল ইলেকট্রনগুলাকে কেন্দ্রের সাথে যুক্ত রাখে। কথাটা খেয়াল করো, যে বল ইলেকট্রনকে কেন্দ্রের সাথে যুক্ত রাখে। তাহলে সেই বলটার নাম কি? সে বলটার নাম হলো, মনে রাখবা, যে তাড়িৎ চুম্বক বল। তাড়িৎ চুম্বক বল। ওকে? যে বলটা ইলেকট্রনকে কি করে? কেন্দ্রের সাথে যুক্ত রাখে। অর্থাৎ আমি যেই বল দিয়ে বা আমার পড়ানোর শক্তি দিয়ে বা আমার ভালোবাসা দিয়ে তোমাদেরকে আমার সাথে যুক্ত রাখবো বা আমার ক্লাসের সাথে যুক্ত রাখবো, তাহলে এই জিনিসটাই হচ্ছে কি তোমার এই যে তাড়িৎ চুম্বক বল। ওকে? অর্থাৎ সৈকত স্যার তাড়িৎ চুম্বক বল দিয়ে তোমাদেরকে, আমার স্টুডেন্টদেরকে একদম বুকে জড়িয়ে আঁকড়ে ধরে রাখবো, বা যে আমার সাথে অ্যাটাচড রাখবো। ওকে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমরা জানলাম যে আমরা এই চ্যাপ্টারে এই পরমাণু সম্পর্কে জানবো, এবং পরমাণুর বেসিক্যালি স্থায়ী বাসিন্দা হলো ৩ জন। ধরো বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হইলাম কারা? মানে আমরা, হ্যাঁ? নরমালি ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে ছেলেরা তোমরা কষ্ট পেও না। ছেলেদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে তাদের একজন স্থায়ী গার্লফ্রেন্ড থাকে। মানে একটা হলো পার্মানেন্ট গার্লফ্রেন্ড,
আর তারা কয়েকটা মেয়ের সাথে কথা বলে বা ফ্লার্টিং করে, সেটা হলো তাদের অস্থায়ী গার্লফ্রেন্ড। তাহলে তাদের একটা স্থায়ী গার্লফ্রেন্ড থাকে, দেখবা এরকম মোটামুটি মোস্ট অফ দ্য ছেলেদেরই দেখবে একটা স্থায়ী গার্লফ্রেন্ড আছে। কিন্তু অনেক মেয়ের সাথে কথা বলে, অনেক মেয়ের সাথে ফ্লার্টিং করে, সেগুলো হচ্ছে অস্থায়ী গার্লফ্রেন্ড। তো ছেলেটা যখন আসলে বিয়ে করবে, সে তখন ওই স্থায়ী গার্লফ্রেন্ডকেই বিয়ে করে। কথা বুঝতে পারছো? তো পরমাণুর ৩ জন আছে স্থায়ী বাসিন্দা। মানে এরা পরমাণুতে সবসময় থাকে। যে কোনো মৌলের পরমাণু, আমাদের টোটাল যে ১১৮টা মৌল, তো প্রতিটা মৌলই তো তোমার অসংখ্য পরমাণু নিয়ে গঠিত। সো যে কোনো মৌলের ক্ষেত্রেই যে পরমাণুতেই ৩ জন থাকবে, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এর মধ্যে কেন্দ্রে থাকে হচ্ছে ২ জন, প্রোটন এবং নিউট্রন। আর ইলেকট্রন থাকে হচ্ছে বাইরে। ঠিক আছে? ইলেকট্রন থাকে বাইরে। তাহলে মনে থাকবে তোমাদের এটলিস্ট এতটুকু কথা। ওকে, এটা জাস্ট আমরা বেসিক একটা আইডিয়া দিলাম। এখন এবার আসো যে তোমার আবিষ্কারক। আবিষ্কারকের ক্ষেত্রে খেয়াল করি আমরা যে আবিষ্কারকে আমরা জানবো হচ্ছে বেসিক্যালি আমাদের এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই ৩টার আবিষ্কারক অ্যাকচুয়ালি কারা। সো এটার জন্য একটা ছন্দ মনে রাখবা। সেটা হলো যে তোমার ইট পরে নিচে, ইট পরে নিচে। কারণ তুমি যেহেতু এই চ্যাপ্টারটা পড়বাই বেসিক্যালি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বেসিসে, সেক্ষেত্রে তোমার আসলে জানতে হবে এদের আবিষ্কারক কারা। সো ইট হচ্ছে কি, দেখো, ইট হচ্ছে ইলেকট্রন। ইট হচ্ছে কি ইলেকট্রন। তাহলে ইলেকট্রন আবিষ্কারক হলো, টতে হলো থমসন। মনে রাখবা থমসন, হ্যাঁ? আমরা একটু পরে জানবো আমরা থমসন কে, সেটা আমরা একটু পরে জানবো। পতে হচ্ছে প্রোটন। প্রোটনের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। আমরা সবই একটু পরে জানবো, জাস্ট তোমাদের একটু ব্রিফ গ্রস একটা আইডিয়া দিচ্ছি। আর এটা হচ্ছে নিউট্রন। সো নিউট্রনের আবিষ্কারক হচ্ছে চ্যাডউইক। ওকে, চ্যাডউইক, ঠিক আছে? এই জায়গাটা থেকে আমাদের মেডিকেল, ভার্সিটি এবং ডেন্টালে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের অনেকের একটা প্রবলেম থাকে, সেটা হলো যে তোমরা মেডিকেল এর জন্য যদি প্রিপারেশন নাও, আলটিমেটলি মেডিকেলে না হলে ভার্সিটিতে চান্স পাও না। এই যে একটা গ্যাপ আছে পড়াশোনায়, সেই গ্যাপটা দূর করার জন্য বেসিক্যালি আমার এই সিরিজটা শুরু করা। হ্যাঁ, এই সিরিজটা ইনশাল্লাহ আমি কমপ্লিট করে দিব। যত কষ্টই হোক তোমাদের জন্য আমি কমপ্লিট করে দিব। বেসিক্যালি এসএসসি বা চেষ্টা করব ২৫ ব্যাচের জন্য কমপ্লিট করতে, বাট ইনশাল্লাহ তোমার ২৬ ব্যাচের জন্য কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? ২৬ ব্যাচের অ্যাডমিশন মোটামুটি ধরো যে আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো তাহলে এই জায়গা থেকে যে ইলেকট্রনের আবিষ্কারক কে, প্রোটনের আবিষ্কারক কে, নিউট্রনের আবিষ্কারক কে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে বরাবরের মতোই সব সময় কোশ্চেন আসে। ওকে, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার, তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী যে টপিকটা, সেটা হলো আমাদের এই যে গুণগত রসায়ন চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে অনেক বিজ্ঞানী অনেক পরমাণু মডেল দিছে। হ্যাঁ? তো এর মধ্যে ১ম যে বিজ্ঞানী পরমাণু মডেলটা দিছে তার নাম হচ্ছে স্যার জে থমসন। নাম কি? স্যার জে থমসন। মনে রাখবা, যেহেতু সে আসলে সবার ১ম এ মডেল দিছে, এজন্য তাকে আমরা স্যার বলতেছি। এটা আসলে আমি দুষ্টামি করে বলি। তো তার নামটা হচ্ছে স্যার জে থমসন। সো থমসনের যে মডেলটা, সেটা হলো অ্যাকচুয়ালি তোমার প্লাম পুডিং মডেল। হ্যাঁ? প্লাম পুডিং মডেল, অথবা এটার আরেকটা নাম আছে। সেই নামটা হলো কি, যে সেই নামটা হলো তোমার কিসমিস মডেল। সেই নামটা কি? সেই নামটা হলো কিসমিস মডেল। ঠিক আছে? তাইলে এই প্লাম পুডিং মডেলের আরেকটা নাম হলো কিসমিস মডেল। ওকে, আচ্ছা। সো এই থমসন, এই থমসন প্রথমে অ্যাকচুয়ালি যে কাজটা করে, সে হচ্ছে ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করতে যায়। কথাগুলো খেয়াল করো। ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করতে যায়। গুণগত রসায়ন চ্যাপ্টারটা হচ্ছে একটা মুভির মতো। ধরো একটা মুভি, সেই মুভির মানে তুমি একটা মুভির মনে করবা যে সিকোয়েন্স, একটা মুভির স্ক্রিপ্ট মনে রাখতেছো। সো সেই ক্যাথোড রশ্মি নিয়ে যখন পরীক্ষা করতে যায়, তো সে আকস্মিকভাবে সে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে ফেলে। কারণ সে আসলে জানতো না ক্যাথোড রশ্মি মানে হলো ইলেকট্রনের প্রবাহ। তাহলে এখানে একটা কথা বললাম খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে ক্যাথোড রশ্মি মানে কি? ক্যাথোড রশ্মি মানে হলো ইলেকট্রনের প্রবাহ। কি বললাম? ইলেকট্রনের প্রবাহ। এই কথাটা তোমরা একটু মাথায় রাখবা।
যে ক্যাথোড রশ্মি মানে কি, এটা মেডিকেল অ্যাডমিশনে কিন্তু অনেক বেশ কয়েকবার আসছে যে ক্যাথোড রশ্মি মানে হলো ইলেকট্রনের প্রবাহ। সো স্যার জে থমসন যখন ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করতে যায়, আকস্মিকভাবে সে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে ফেলে। তখন সে এই ইলেকট্রন দিয়ে একটা মডেল বানায় ফেলে, সেটার নাম হলো পাম পুডিং মডেল বা কিসমিস মডেল। তো সেই মডেল নিয়ে আমরা আসলে ডিটেলস জানবো না, সেটা নিয়ে কখনোই কোশ্চেন আসে না। যেটা নিয়ে কোশ্চেন আসে না সেটা নিয়ে আমি কথা বলবো না। আমার এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য এটাই, তোমার অযথা উল্টাপাল্টা টাইমটাকে যাতে তুমি এখানে সেখানে নষ্ট না করো। ওকে, সো আমরা আমরা দেখো এখানে বলছিলাম যে ইলেকট্রনের আবিষ্কারক হলো হচ্ছে থমসন। এই সেই থমসন, হ্যাঁ, থমসন ফার্ম পুডিং মডেল, তোমার যে ফার্ম পুডিং মডেল, ঠিক আছে, এই সেই থমসন। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। পরবর্তীতে এখানে একটু সালটা মনে রাখবা, কত সালে, যেহেতু প্রথম আসলে কোনো পরমাণু মডেল নিয়ে এই বিজ্ঞানী কথা বলছে, এর আগে কোনো বিজ্ঞানী আসলে কথা বলে নাই। তো দ্যাটস ওয়াই এটা খুব ইম্পর্টেন্ট। সো এটা 1898 সালে। ওকে, আচ্ছা। তারপরে থমসনের কিছু ভুল ছিল, কারণ হচ্ছে সে শুধুমাত্র ইলেকট্রন সম্পর্কে জানতো। দ্যাটস ওয়াই সে ইলেকট্রন দিয়ে একটা পরমাণু মডেল বানায় ফেলছে, যেটা আসলে তোমার এত বেশি গ্রহণযোগ্যতা পায় নাই পরবর্তীতে। সো খুব বেশি দিন আসলে থমসনের এই মডেল গ্রহণযোগ্যতা পায় নাই। সো যখন থমসন পরমাণু মডেলটা আবিষ্কার করে সবাই মেনে নেয়, বাট পরবর্তীতে রাদারফোর্ড নামক একজন বিজ্ঞানী 1911 সালে সে হচ্ছে তার একটা নিজস্ব পরমাণু মডেল দেয়, নাম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। ওকে, সো রাদারফোর্ড পরমাণু মডেল, সে হচ্ছে এখানে একটা থিওরি অ্যাপ্লাই করে, সেটা হলো তোমার ম্যাক্সওয়েলের সাধারণ বলবিদ্যা। এটা একটু মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার ভার্সিটির জন্য। আমি যে কথাগুলো যেভাবে বলি বই দাগিয়ে নিও, দেখবা ইনশাল্লাহ তোমাকে মেডিকেল ভার্সিটি কোথাও কেউ আটকাতে পারবে না, ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। তো ম্যাক্সওয়েলের সাধারণ বলবিদ্যা, ওকে। সো সেই ম্যাক্সওয়েলের সাধারণ বলবিদ্যা একটা থিওরি ছিল, সেই থিওরিটা সে নিজের পরমাণু মডেলে অ্যাপ্লাই করে। তখন থমসনের মডেলটা আসলে তোমার বাদ হয়ে যায় আর কি, বাতিল হয়ে যায়। সবাই বুঝতে পারে ওইটা আসলে মানে কাজের না, ওইটা আসলে কোনো উপকারে লাগবে না বিজ্ঞানের। তো দ্যাটস ওয়াই ওই মডেলটা পরবর্তীতে বাদ হয়ে যায়। তখন রাদারফোর্ড একটা পরমাণু মডেল আবিষ্কার করেন 1911 সালে। সো একটা জিনিস মনে রাখবে, যে কোনো জিনিস যখন আবিষ্কার করবে, প্রথম যারা আবিষ্কার করে সেখানে কিছু ভুল থাকে, সেই ভুলগুলাকে কারেকশন করা হয়, ধীরে ধীরে কারেকশন করা হয়। সো মনে রাখবে এখানে বিজ্ঞানীদের নাম যেভাবে সিরিয়ালে লেখা, সো একদম নিচের যে বিজ্ঞানী, ধরো লুইস ডি ব্রগলি, তার ভুল হচ্ছে সবচেয়ে কম। এর উপরের যে বিজ্ঞানী বোর সমারফিল্ড, তাদের ভুল হচ্ছে লুইস ডি ব্রগলির চেয়ে বেশি। একদম থমসনের ভুল হচ্ছে সবচেয়ে বেশি, কারণ সে সবার প্রথমে আবিষ্কার করছে। সেকেন্ড ভুল বেশি হলো রাদারফোর্ড, তারপরে নিলস বোর, তারপরে বোর সমারফিল্ড, আর সবচেয়ে কম ভুল হলো লুইস ডি ব্রগলি। কেন? কারণ আসলে সে অলরেডি উপরের সকল বিজ্ঞানীর কনসেপ্ট থিওরি পেয়ে গেছে, তখন সে তার তত্ত্ব ইজিলি অ্যাপ্লাই করতে পারছে। দ্যাটস ওয়াই। ওকে, সো রাদারফোর্ড একটা মডেল দিল, এটা আমরা জানলাম, এগুলো নিয়ে আমরা ডিটেলসে জানবো। এখন হচ্ছে বোর পরমাণু মডেল। তারপর রাদারফোর্ড কিছু ভুল করছে, সেই ভুলগুলোকে সংশোধন করার জন্য 1913 সালে বোর একটা পরমাণু মডেল দিছে, এবং সেখানে সে যেই থিওরিটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই দুইটা ইনফরমেশন কিন্তু ভার্সিটিতে অনেক আসে, এই যে যে রাদারফোর্ড কোন থিওরি অ্যাপ্লাই করছে তার মডেলে, আর বোর কোন থিওরি অ্যাপ্লাই করছে। বোরের থিওরি হলো এই যে তোমার প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এটা অনেক আসে ভাই ভার্সিটিতে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর বোরও কিছু ভুল করছে, ভুল তো করবেই, কিছু আবিষ্কার করলে ভুল তো হয়েই যায়। সেই ভুলকে ঠিক করে হচ্ছে বিজ্ঞানী বোর এবং আরেকজন বিজ্ঞানী সমারফিল্ড মিলে। হুম, তো সেই বোর এবং সমারফিল্ড 1916 সালে যে তোমার বর্ণালীতে সূক্ষ্ম রেখার ব্যাখ্যা দেয়। আমরা এগুলো জানবো যে বর্ণালী কি, বর্ণালীতে সূক্ষ্ম রেখা কি, সবই জানবো। তুমি জাস্ট, যেহেতু অ্যাডমিশন ক্লাস, এই জায়গাটা আমি তোমাকে মানে গুছিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে তোমার আর আমার বাইরে কারো ক্লাস করতে না হয়। আমার এখানে যে ধরো একটা চ্যাপ্টার উপর 1.5-2 ঘন্টার ক্লাস হবে, এতেই তোমার মেডিকেল ভার্সিটির জন্য কাভার হয়ে যাবে। 20 ঘন্টার ক্লাস করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার বর্ণালীতে সূক্ষ্ম রেখার ব্যাখ্যা, তো সেই ব্যাখ্যাটা দেন হচ্ছে বোর এবং সামারফিল্ড। এবং লাস্ট যে থিওরিটা সেটা হলো যে তরঙ্গ বলবিদ্যা মডেল।
আবিষ্কারক হলো লুইস ডি ব্রগলি। কত সালে? 1924। তো সেখানে বেসিক্যালি ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্মটাকে কি করা হয়? ব্যাখ্যা করা হয়। সো এই যে এখানে যে ৫ জন বিজ্ঞানীর কথা বলা আছে, তারা কি আবিষ্কার করছে, কত সালে এবং এটাতে কোন থিওরি এপ্লাই করছে, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকে তোমার ভাই ভার্সিটিতে বেশি কোয়েশ্চেন আসে। ভার্সিটির জন্য এটা একদম স্টার টপিক। খুবই, খুব ইম্পোর্টেন্ট একটা টপিক ভার্সিটির জন্য। ওকে? সো কেমন কোয়েশ্চেন আসে? জিজ্ঞেস করতে পারে যে ফার্ম পুডিং মডেলটার আবিষ্কারককে, জিজ্ঞেস করতে পারে আ তোমার এই যে তরঙ্গ বলবিদ্যা মডেলের আবিষ্কারককে, জিজ্ঞেস করতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেল দেয় কত সালে, বোর কত সালে দেয়, সমারফিল্ড কত সালে দেয়, তারপরে রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি কি, বোর পরমাণু মডেলের ভিত্তি কি, ওকে? এগুলো হচ্ছে ক্যাশ কোয়েশ্চেন। আমি তোমাকে বলে দিচ্ছি কেন? সবাই তো পড়ায়, বাট তোমাকে কোয়েশ্চেন প্যাটার্নটা কেউ বলে দেয় না। দ্যাটস ওয়াই বলে না যে ভাইয়া পড়াইছেন 2 + 2 = 4, কিন্তু কোয়েশ্চেনে আসছে 2² + 2² বা তারপরে ভাগ 2 - 1 + 3 - 4 1 এরকম। তো এজন্য আমি কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই একটা টপিকের সাথে, সাথে। তাহলে দেখো এখান থেকে এই কোয়েশ্চেনগুলো বেসিক্যালি আসতে পারে। সো এটাকে একদম স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা তোমার একদম একটা মানে স্টার দেওয়া টপিক। ঠিক আছে? ওকে। আই থিংক তোমরা বুঝতে পারছো। আমরা এখন যে বিষয়টা নিয়ে জানবো সেটা হলো যে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। সো রাদারফোর্ড অর্থাৎ থমসনের পরে রাদারফোর্ড যখন একটা পরমাণু মডেল দেয়, তো সে একটা পরীক্ষা করে। সে পরীক্ষার নাম হচ্ছে যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। ওকে? সো একটু মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করো যে নাম কি? আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। ওকে? সো নামে যেহেতু আলফা কণা আছে, তার মানে এখানে অবশ্যই আলফা কণা ইউজ করা হয়েছে। এখন আলফা কণা হলো তেজস্ক্রিয় রশ্মি থেকে নির্গত একটা কণা। মনে রাখবা যে তোমার তেজস্ক্রিয় রশ্মি থেকে ৩ টা কণা বের হয়। তেজস্ক্রিয় রশ্মি থেকে ৩ টা কণা বের হয়। একটা হলো ভাইয়া তোমার আলফা, একটা হলো বিটা, একটা হলো গামা। এই ৩ টা রশ্মি বেসিক্যালি তেজস্ক্রিয় রশ্মি থেকে বের হয়। ওকে? সো যেহেতু আলফাটা অ্যাকচুয়ালি আলফা কণা এখানে ইউজ করা হয়েছে, তার মানে এখানে একটা তেজস্ক্রিয় মৌলও আছে। তাই তো? কারণ তেজস্ক্রিয় মৌল থেকেই তো তোমার তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। সিম্পল ব্যাপার, তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। সো তেজস্ক্রিয় মৌল রাদারফোর্ড যখন তোমার এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা করতেছে, তখন হচ্ছে অলরেডি তেজস্ক্রিয় মৌল আবিষ্কার হয়ে গেছে। ইউরেনিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম, তারপরে তোমার ইউরেনিয়াম 92, তারপর হচ্ছে যে রেডিয়াম 88, এই তেজস্ক্রিয় মৌলগুলো ততদিনে আবিষ্কার হয়ে গেছে। সো রাদারফোর্ড বুদ্ধি খাটাইলো কি? যে তাহলে এই মৌলগুলা থেকে তো আলফা কণা নির্গত হয়। তো সে এই মৌলগুলা থেকে আলফা কণা কালেক্ট করলো বা আলফা কণা নির্গত করার ব্যবস্থা করলো। তাহলে আমরা এখান থেকে জানলাম সে ১ নম্বরে নিল কি? আলফা কণা তেজস্ক্রিয় মৌল থেকে। ওকে, ১ নাম্বার তার হয়ে গেল। এখন সে অ্যাকচুয়ালি যে এক্সপেরিমেন্টটা করবে সেটা হলো ধরো এখানে তোমার রেডিয়ামটা রাখবে, হ্যাঁ? রেডিয়াম ৮৮ এটা রাখবে। তারপর সে এখানে একটা আ স্বর্ণের পাত রাখছে এরকম এটার সামনে। এখন অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে এটা একটু ইন্টারেস্টিং যে স্বর্ণের পাত কেন ইউজ করতো আগের দিনের বিজ্ঞানীরা? কারণ তখন আসলে স্বর্ণ এভেইলেবল ছিল। অনেক বেশি এভেইলেবল ছিল। দ্যাটস ওয়াই তোমার আগের দিনের বিজ্ঞানীরা আ স্বর্ণটা ইউজ করতো। সো এটা হলো একটা স্বর্ণের পাত। তোমার যে স্বর্ণের পাত নিল। প্ল্যানটা হলো যে এখান থেকে সে তেজস্ক্রিয় রশ্মি মানে আলফা কণাটা নির্গত করবে। ওকে? আর এই স্বর্ণের পাতের ভিতরে সে একটা পদার্থের প্রলেপ দিয়ে দিছে। প্রলেপ দিয়ে দিছে। সেটা হলো জিংক সালফেট। নাম কি? জিংক সালফেট। এই জিংক সালফেটকে বলা হয় তোমার যে ফসফোরিসেন্ট সাবস্টেন্স। আমি ব্যাখ্যা করতেছি জিনিসটা কি। আমরা যতটুকু দরকার ততটুকুর হচ্ছে ব্যাখ্যা দিব। সবকিছুর ব্যাখ্যা আমরা তোমাকে দিব না। যে ফসফোরিসেন্ট সাবস্টেন্স। ওকে? আচ্ছা। বা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। কথা ক্লিয়ার? ওকে। এখন
এই প্রভা সৃষ্টিকারী যে পদার্থ সেটার প্রলেপটা দেয়া হয় ভিতরের দিকে। ওকে? আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম ১ নম্বরে আলফা কণা লাগলো, ২ নম্বরে লাগলো হচ্ছে সোনার পাত। তোমাকে একটা কোয়েশ্চেন করবে যে রাদারফোর্ডের এই যে এক্সপেরিমেন্ট মানে আলফা কণা আ তোমার যে মানে বিক্ষেপণ এক্সপেরিমেন্ট সেটাতে কি, কি উপকরণ ইউজ করা হইছে বা কি, কি উপকরণ ব্যবহার করা হইছে? তো বেসিক্যালি এখানে তোমার ৩ টা উপকরণ ব্যবহার করা হইছে। একটা হলো আলফা কণা, একটা হলো সোনার পাত। তো সোনার পাতের পুরুত্বটা কত এটা অনেক সময় লাগতে পারে। সেটা হলো মনে রাখবা যে 0.4 সেন্টিমিটার। মানে 0 র পরে ৪ টা 0 আছে। ঠিক আছে? ৪ টা 0। আচ্ছা, 4 সেন্টিমিটার। তারপরে ৩ নাম্বারে সে আরেকটা বিষয় ইউজ করছে সেটা হলো এই যে জিংক সালফেট। তাহলে দেখো ১ নাম্বারে সে তো এটা ইউজ করলো। তারপরে ২ নাম্বার ইউজ করলো হচ্ছে যে এই যে সোনার পাত, ৩ নাম্বার ইউজ করলো এই জিংক সালফেট। মনে থাকবে এই ৩ টা হলো তার বেসিক উপকরণ। যে ৩ টা দিয়ে সে এই এক্সপেরিমেন্টটা করছে। আচ্ছা, এখন সে যেটা করলো সে এখান থেকে আলফা কণা বিক্ষেপণ করা শুরু করলো। তো দেখলো কিছু আলফা কণা তোমার এরকম মানে একদম ফ্রিলি অপর পাশে চলে যায়। কিছু আলফা কণা সে দেখলো যে এরকম ফ্রিলি যায় না, এখানে এসে এরকম বেঁকে যায়। আর আরেকটা দেখলো যে কিছু আলফা কণা এরকম এসে আবার হচ্ছে ১৮০ ডিগ্রি কোণে ফেরত আসে। ১৮০ ডিগ্রি কোণে ফেরত আসে। এই ৩ টা ঘটনা সে দেখলো। তাহলে কি ৩ টা ঘটনা? সে দেখলো যে কিছু হলো একদম কোনো বাধা ছাড়াই অপর পাশে যাবে। কিছু হলো তোমার এরকম একটা ওই যে আমাদের স্পিনার বোলারদের যেমন বল টার্ন করে বা ব্রেক করে এরকম ব্রেক করবে। কিন্তু স্বর্ণের পাতে গিয়ে বাড়ি খাবে। আর কিছু হলো ১৮০ ডিগ্রি কোণে রিটার্ন চলে আসবে। আচ্ছা, এখন তাহলে এই ৩ টা ঘটনা হচ্ছে সে এখানে দেখলো। এখন কথা হলো ভাইয়া যে যখন আলফা কণাটা এই স্বর্ণ পাতের কাছে যায় তখন সে বুঝতে পারে কিভাবে? এই কারণেই সে আসলে জিংক সালফেটটা দিছে। জিংক সালফেটের খেলাটা কি? জিংক সালফেট হচ্ছে একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। মানে যখন সে কোনো আয়নের সংস্পর্শে আসে তখন সে আলোর মানে আলোকছটা তৈরি করে। আলোকছটা। মানে সোজা কথা আলো তৈরি করে। আলোকছটা তৈরি করে। ওকে? সো রাদারফোর্ড যখনই এখানে দেখতে পাইছে যে এরকম আলোর মতো জ্বলে উঠছে, যখন এরকম আলো জ্বলে উঠছে তখন বুঝছে যে হ্যাঁ, এখানে তোমার মানে গেছে, একটা আলফা কণা গেছে। এখন আলফা কণা, আলফা কণা জিনিসটা কি? এটা একটু তোমাদেরকে বলে দেই যে আলফা কণা হলো তোমার যে ধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। খেয়াল করো কথাটা যে ধনাত্মক চার্জ বিশিষ্ট মানে তার চার্জ হবে 2 প্লাস, হ্যাঁ? ধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে চার্জ হবে কত? 2 প্লাস। অর্থাৎ সোজা কথা হলো আমরা হিলিয়াম কত? হিলিয়াম সম্পর্কে জানি। হিলিয়াম হলো ২, ৪। ২ হলো কি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা হলো ৪। তাহলে হিলিয়াম থেকে হিলিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা ২, ইলেকট্রনও কয়টা? ২ টা স্বাভাবিক অবস্থায়। হিলিয়াম থেকে ২ টা ইলেকট্রন বের করে দিলে যেটা থাকবে, তখন কি থাকবে? এখানে 2 এখানে 4 ২ টা ইলেকট্রন বের করলে এখানে কি +2 হবে। +2 মানে ২ টা ইলেকট্রন বের হয়ে গেছে। তাইলে হিলিয়াম থেকে ২ টা ইলেকট্রন বের করলে যেটা থাকবে সেটাই হলো অ্যাকচুয়ালি আলফা কণা। তাহলে এটাই হলো আলফা কণা। ওকে? এটাই হলো আলফা কণা। এই আলফা কণাতে কি +2 আয়ন থাকে। দ্যাটস ওয়াই এই কথাটা বললাম যে যখন এই জিংক সালফেট আয়নের সাথে যুক্ত হয় তখন আলোকছটা তৈরি করে। তো সেই আয়নটা হলো কি? সেই আয়নটা হলো অ্যাকচুয়ালি এই আলফা কণা থেকে আসছে। কোথা থেকে আসছে? আলফা কণা থেকে আসছে। ক্লিয়ার কথা? ওকে। তাহলে এখান থেকে কিছু ক্যাশ কোয়েশ্চেন খেয়াল করো। আলফা কণা থেকে তোমার মেডিকেল ভার্সিটিতে ক্যাশ কিছু কোয়েশ্চেন আসে। হ্যাঁ? আমরা ইউজুয়ালি ডেন্টালের কথা বলি না। কারণ মেডিকেলে যে কোয়েশ্চেন আসে ডেন্টালে অনুরূপ কোয়েশ্চেনই আসে। আচ্ছা, তো দেখো আলফা কণাতে ইলেকট্রন কয়টা? 0। আমরা দেখছি ইলেকট্রন বের করে ফেলছি। প্রোটন কয়টা? ২ টা। প্রোটন তো বের করা যায় না। নিউট্রন কয়টা? ২ টা। নিউট্রন কিভাবে বের করে? উপর থেকে নিচে বাদ দাও। তাহলে 4 - 2 হয়ে গেল ২ টা। ওকে? ভর সংখ্যা কত? ৪। উপরে যেটা থাকে মনে রাখবা সেটা হলো ভর সংখ্যা। সেটা হলো ভর। আর নিচে যেটা থাকবে সেটা হলো অ্যাকচুয়ালি প্রোটন।
কথা ক্লিয়ার? ওকে। তাহলে আদান কত? +2। সো এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে। আলফা কণা থেকে 100% কোশ্চেন আসে মেডিকেল ভার্সিটিতে। ওকে? যে জায়গাগুলো আমি বলে দিচ্ছি কোশ্চেন আসে, এগুলোকে তুমি একদম হটস্পট করে মার্ক করে রাখো ভালোভাবে। তোমার কোচিং তোমাকে অনেক কিছু দাগায় দিবে, বাট দেখবা আমি যা বলবো এগুলোই অ্যাডমিশনে আসবে। বিশ্বাস রাখো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, এরকম একটা কথা আছে না? তো দেখবা বিশ্বাসেই বস্তু মিলবে। ওকে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের আলফা কণা। তাহলে আমরা আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা বুঝলাম। আবার বলি, এই পরীক্ষাতে বেসিক্যালি উপকরণ ব্যবহার করা হয়েছে তিনটা উপকরণ, যে আলফা কণা, সোনার পাত আর হচ্ছে জিঙ্ক সালফেট। এবং এখানে অ্যাকচুয়ালি ৩টা ঘটনা ঘটে। এক হচ্ছে দেখো তোমার একদম এই পাশ থেকে ওই পাশে চলে যায়, কোনো বাধা পায় না। আরেকটা হচ্ছে বাধা পায়, একটা ব্রেক করে জাস্ট তোমার স্পিন বলের মতো। আরেকটা হলো ১৮০ ডিগ্রি কোণে ফেরত আসে। এখন এই ৩টা ঘটনা মূলত এখানে আমাদের ঘটে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে দেখো আমি একটা সামারি করে রাখছি। যেকোনো পড়াকে সহজভাবে মনে রাখার একটা সিস্টেম হলো সেটা সামারি করে রাখা। তুমি যদি সামারি করে রাখতে পারো তাহলে তোমার ব্রেনে অনেক দ্রুত জিনিসটা স্টোর থাকবে। হ্যাঁ, অনেক দ্রুত স্টোর থাকবে। যে দেখো বইয়ে অনেক কিছু আছে, বাট তোমাকে আমি জিস্ট কিছু কথা বলতেছি এবং সাথে কোশ্চেন কোরিলেট করে দিচ্ছি। এই পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট তোমার অ্যাডমিশনের জন্য। তুমি অ্যাডমিশনে সবাই পড়ে, কিন্তু আল্টিমেটলি সবাই কিন্তু চান্স পায় না। সবাই পড়ে কিন্তু সবাই চান্স পায় না। কেন? কারণ জাস্ট প্রপার গাইডলাইন পায় না, অথবা সে অ্যাকচুয়ালি মানে বুঝতে পারে না যে কতটুকু দরকার, কতটুকু দরকার নাই। দেখো একই বই পড়ে হাজারির, একটা ছেলে বুয়েটে টিকবে, একটা ছেলে মেডিকেলে টিকবে, একটা ছেলে ভার্সিটিতে টিকবে। তার মানে তোমার কি মনে হয় এই বইটা আহ মানে তোমার ভার্সিটির জন্য সম্পূর্ণ পড়তে হবে, মেডিকেলের জন্য সম্পূর্ণ পড়তে হবে? না, এটাকে গোছানোর একটা ব্যাপার আছে। সেটার জন্য তোমার একজন মেন্টর দরকার। যে কোনো একজন মেন্টরকে তুমি যদি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, ইনশাল্লাহ দেখবে সফলতা আসবে। একটা গল্প আছে, আমি একটু মাঝে মাঝে গল্প করি তোমাদেরকে উৎসাহিত করার জন্য। যে একজন গুরু তার শিষ্যকে মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তারা নদী পার করবে। তখন তার শিষ্যকে বলল যে আমি হচ্ছে মানে গুরু হচ্ছে একটা আরবিতে একটা কথা বলবে, শিষ্যকে বলছে তুমি আরেকটা কথা বলবা, শিষ্যকে শিখাই দিছে। তো তারা সুন্দর নৌকার মধ্যে দিয়ে যাচ্ছে, গুরুর দোয়া পড়তেছে, শিষ্যর দোয়া পড়তেছে। হুট করে শিষ্যর মনে হইলো যে গুরু কেন আরেকটা দোয়া পড়তেছে, তার মানে এখানে মনে হয় কোনো ঝামেলা আছে। তখন সে শিষ্য নিজের দোয়া বাদ দিয়ে গুরুর দোয়াটা পড়তে শুরু করলো। তখনই সাথে সাথে নৌকাটা ডুবে যায়। তো তারা অনেক কষ্টে তাদের প্রাণ বাঁচে। পরবর্তীতে গুরু তখন শিষ্যকে একটা উপদেশ দেয় যে গুরু, তুমি যদি কাউকে গুরু মেনে নাও, গুরু যাই বলবে সেটাই সেটাই সত্যি, সেটাই রাইট, এবং সেটাই তুমি অনুসরণ করবে। সো এই বিষয়টা অ্যাডমিশনে খুব ইম্পর্টেন্ট। তুমি যখন অনেকজনকে গুরু মানবে, অনেকজনকে ফলো করবে, আলটিমেটলি দেখবা সেই সকল স্টুডেন্ট মূলত চান্স পায় না, তাদের এই চান্সটা মিস হয়ে যায়। ওকে? আচ্ছা, এখন দেখো এটা আমি সামারি করে রাখছি রাদারফোর্ডের পরীক্ষা এবং তার ফলাফল। তোমরা স্ক্রিনশট নিয়ে নিও অথবা নোট করে নিও। প্রথম আমরা দেখছি যে 99% আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা অপর পাশে চলে যাবে, যেটা আমি তোমাকে এখানে বলছি। যে দেখো এই যে ১ নাম্বার ঘটনা, দেখো 99% আলফা কণা হচ্ছে অপর পারে চলে যাবে। 99%, এই পার্সেন্টেজটা 99। ২ নাম্বার ঘটনা যেটা বলছে, মাত্র কয়েকটি আলফা কণা তাদের পথ বেঁকে পেছনে চলে যায়। এই যে ২ নাম্বার যেটা বলছি, কয়েকটা আলফা কণা এরকম জাস্ট একটা স্পিন বলের মতো ব্রেক করবে। ওকে? ৩ নাম্বার যেটা বলছি, ২০,০০০-এর মধ্যে একটি আলফা কণা ১৮০ ডিগ্রি কোণে বিপরীত দিকে ফেরত আসে। যে ২০,০০০-এর মধ্যে একটি আলফা কণা ১৮০ ডিগ্রি কোণে বিপরীত দিকে ফেরত আসে। কথা ক্লিয়ার? ওকে। তাহলে কত সংখ্যাটা? ২০,০০০-এ একটা। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে। তাহলে এই ৩টা ঘটনা থেকে আমরা অ্যাকচুয়ালি ৩টা বিষয় শিখতে পারি বা ২টা বিষয় শিখতে পারি। ১ নম্বর ঘটনা থেকে আমরা শিখতে পারি যে পরমাণুর অধিকাংশ স্থান হলো ফাঁকা। মানে এখানে খালি। পরমাণুর অধিকাংশ স্থান। ২ এবং ৩ থেকে আমরা একটা বেসিক কথা শিখতে পারি। সেটা হলো, যেহেতু দেখো তোমার
আলফা কণা তোমার নিজে একটা আসলে ভারী কণা। তো আলফা কণা এবং পজিটিভ, যেহেতু আলফা কণা এখানে বাড়ি খেয়ে ফেরত আসতেছে। 180 ডিগ্রি কোণে ফেরত আসা মানে এখানে এমন কিছু আছে যার সাথে আলফা কণা বাড়ি খাচ্ছে। তো সে যেহেতু ফেরত যাচ্ছে তার মানে এখানে এমন কিছু আছে যেটা আলফা কণার চেয়ে ভারী। তার মানে এটা আলফা কণার চেয়ে ভারী। আলফা কণার চেয়ে ভারী এমন কিছু আছে, ১ নাম্বার কথা। এবং সেই যেটাই আছে সেটা হলো পজিটিভ চার্জ। কেন? কারণ দেখো এটা আলফা কণাকে বিকশিত করতেছে। দ্যাটস ওয়াই 180 ডিগ্রি কোণে যাচ্ছে। না হয়তো এটা অ্যাবজর্বই করে ফেলতো, শোষণ করে ফেলতো যদি এটা নেগেটিভ হইতো। তাহলে আমরা ২ টা কথা জানলাম। ১ নাম্বার কথা হলো পরমাণুর কেন্দ্রে এমন কিছু আছে যেটা পজিটিভ চার্জযুক্ত এবং সেটা ভারী। ওকে? এবং সেটা ভারী। এই ২ টা কথা আমরা কিন্তু এখান থেকে জানবো। ক্লিয়ার? আমাদের ২ এবং ৩ নাম্বার পয়েন্ট থেকে এটা হলো মেইন কথা। তো সেই ভারী জিনিসটার নাম দেন রাদারফোর্ড নিউক্লিয়াস। সো বেসিক্যালি এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন আসে, সেটা হলো যে নিউক্লিয়াস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এই একটা কোয়েশ্চেন আসে। তো নিউক্লিয়াস আবিষ্কার করেন বেসিক্যালি বিজ্ঞানী রাদারফোর্ড। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেন। তো তাহলে যদি তুমি আমার ক্লাসটা শুরু থেকে খেয়াল করে থাকো, আমার কথাগুলো শুনে থাকো, তাহলে তুমি আমাকে এখনই একটা কোয়েশ্চেন করবে যে ভাইয়া আপনি তো বললেন যে স্যার অথবা ভাইয়া আপনি তো বললেন যে রাদারফোর্ড হচ্ছে আবিষ্কার করছে প্রোটন। আপনি তো একদম শুরুতেই বলেছিলেন এই কথা, রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করছে। বাট এখন বলতেছেন রাদারফোর্ড আবিষ্কার করছে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ভাইয়া কেমন হয়ে গেল না ব্যাপারটা? এক্স্যাক্টলি, রাদারফোর্ড বেসিক্যালি আবিষ্কার করছে নিউক্লিয়াস। কিন্তু আমরা একদম ক্লাসের শুরুতে তোমাকে বলেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে আসলে কে কে থাকে। দেখো তোমাকে আমি বলেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে আমার প্রোটন এবং নিউট্রন। সো নিউট্রনের বেসিক্যালি কোনো আধান নেই বা চার্জ নেই, কিন্তু প্রোটন হচ্ছে ভাই পজিটিভ চার্জযুক্ত। প্রোটন হলো পজিটিভ চার্জযুক্ত, ঠিক আছে? সো যেহেতু প্রোটন পজিটিভ চার্জযুক্ত এবং তোমার রাদারফোর্ড বেসিক্যালি আবিষ্কার করছে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে হচ্ছে তোমার প্রোটন আর হচ্ছে নিউট্রন। সো নিউট্রন হচ্ছে তোমার দুধবাত পার্টি আর কি। দ্যাটস ওয়াই রাদারফোর্ড এটা আসলে বুঝতে পারেনি যে এখানে কিছু দুধবাত পার্টি আছে। মানে নিউট্রনের আদান চার্জ আসলে নাই। তো প্রোটন যেহেতু পজিটিভ, দ্যাটস ওয়াই প্রোটন আবিষ্কারের সম্মানটা হচ্ছে রাদারফোর্ডকে দেয়া হয়। বাট রাদারফোর্ড আসলে সরাসরি প্রোটন আবিষ্কার করে নাই, সে নিউক্লিয়াস আবিষ্কার করছে। সো কোশ্চেন অনেক সময় তোমাকে পেঁচানোর জন্য থাকে যে নিউক্লিয়াসের আবিষ্কারক কে, অথবা এরকম থাকে যে রাদারফোর্ড পরমাণু মডেলের মানে তোমার কি আবিষ্কার করা হয়, বা রাদারফোর্ড পরমাণু মডেলের সফলতা কি। এরকম কোশ্চেন করতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেলের সফলতা। সো রাদারফোর্ড পরমাণু মডেলের অ্যাকচুয়ালি আম যে বড় সফলতা কিন্তু হলো এই নিউক্লিয়াস। ওকে? আমরা ৩ টা কোশ্চেন আমরা একই সাথে কোশ্চেনগুলো আলোচনা করতেছি যাতে তোমার জন্য ইজি হয়। তাহলে সবচেয়ে বড় সফলতা কিন্তু এই নিউক্লিয়াস। সো অপশনে অনেক সময় তোমার প্রোটন থাকে, নিউট্রন থাকে। ধরো ৪ টা অপশন আছে। একটা অপশন হলো যে প্রোটন। আরেকটা অপশন হলো যে ধরো নিউট্রন। আরেকটা অপশন হলো ধরো যে নিউক্লিয়াস। হ্যাঁ, আমরা ৩ টা দিলাম অপশন। তাহলে সঠিক আনসার কোনটা হবে? আনসার প্রোটনও হয়, নিউক্লিয়াসও হয়। বাট বেস্ট আনসার হচ্ছে নিউক্লিয়াস। অ্যাডমিশনে এরকম তোমাকে বেস্ট আনসার চুজ করতে হবে। সো বেস্ট আনসার হলো নিউক্লিয়াস। মনে থাকবে? আচ্ছা। সো এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি গুগলির মতো। হ্যাঁ, গুগলি। তোমরা একটা বলারের নাম জানো হয়তো শেনওয়ান। শেনওয়ান মাঝে, মাঝে এমন চমৎকার বোলিং করতো যেটা আসলে ব্যাটসম্যানরা বুঝতেই পারতো না। সো এরকম শেনওয়ানের বোলিং এর মতো হচ্ছে এই কোশ্চেনগুলা। অ্যাডমিশনে তোমার একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে ১ টা ২ টা। সো তোমাকে আসলে নরমাল কোশ্চেনও দিবে না, আবার খুব বেশি কঠিন কোশ্চেনও দিবে না। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা গেল। আমরা এটা দেখলাম যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং তার ফলাফল আরকি। পরবর্তীতে আমরা রাদারফোর্ড অনেক কিছু আবিষ্কার করছে, ভেরি গুড, আমরা অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু বললাম না যে প্রতিটা আবিষ্কারের তোমার হচ্ছে কিছু সীমাবদ্ধতা আছে।
তো রাদারফোর্ড পরমাণু মডেলেরও অ্যাকচুয়ালি সীমাবদ্ধতা আছে। সো সেই সীমাবদ্ধতাগুলো অ্যাকচুয়ালি কি, কি? মানে সে আসলে কি, কি আবিষ্কার করতে পারে নাই? হুম? ১ম একটা বা যেটা ভুল করছে রাদারফোর্ড তার এই পরমাণু মডেলকে বলছে যে এটার আরেকটা নাম দিছে যে তোমার সোলার সিস্টেম মডেল। সেটার নাম দিছে সোলার সিস্টেম মডেল। সে বলছে যে এটা সোলার সিস্টেম মডেল। এটাকে সৌরজগতের সাথে তুলনা করছে আরকি। আ এটার আরেকটা নাম আছে অথবা এটার আরেকটা নাম হলো যে তোমার নিউক্লিয়ার মডেল। এই ২ টা নাম মনে রাখবা, নিউক্লিয়ার মডেল। সো এখন সোলার সিস্টেম মডেল যখনই বলছে, তখনই বিজ্ঞানীরা তাকে একদম খাপড়ি মেরে ধরছে। যে রাদারফোর্ড ভাই, সোলার মডেল তো বলছেন, সোলার সিস্টেম মডেল ভালো কথা, মেনে নিলাম। কিন্তু ভাই একটা কথা আমাকে বলেন তো, সৌরজগতের যে গ্রহগুলা, ওইগুলা তো চার্জহীন। মানে সৌরজগতের গ্রহগুলো হলো চার্জহীন। মানে কোনো চার্জ নাই। কিন্তু ভাই, আপনার তো এখানে কেন্দ্রে হচ্ছে কি প্রোটন আছে বা একটা প্লাস আদান আছে। তাইলে আপনার এখানে তো চার্জ আছে। এই তো ভাই আপনার তো কট খেয়ে গেলেন রাদারফোর্ড ভাই। আপনি তো ভাই কট খেয়ে গেছেন। তাইলে সে ১ম কটটা খাইলো এখানে, সৌরজগতের সাথে তুলনা করে। ওকে? 2nd কটটা সে যেখানে খায়, সেটা হলো তখন একজন বিজ্ঞানী ছিলেন ম্যাক্সওয়েল। তার একটা আলো সম্পর্কীয় তড়িৎ চুম্বকীয় তত্ত্ব ছিল। তো সেই তত্ত্বটা রাদারফোর্ডের পরমাণু মডেলটা মানে না। কেমন মানে না? দেখো আমি একটু বলি বা এক্সপ্লেইন করি। ম্যাক্সওয়েলের আলো সম্পর্কীয় তড়িৎচুম্বকীয় তত্ত্বের একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে, কোনো একটা চার্জযুক্ত কণা, ধরো একটা প্লাস আধান, সেটা যদি কোনো একটা এরকম আ যে বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, এরকম যদি ঘুরতে থাকে, হুম? এরকম যদি ঘুরতে থাকে, তাহলে সে একটা সময় পর ক্লান্ত হয়ে যাবে। যে তখন কি হবে? স্বাভাবিক সে পরিশ্রম করলে কি সে ক্লান্ত হয়ে যাবে। তখন সে ক্লান্ত হয়ে ধীরে, 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 ধীরে কেন্দ্রে পতিত হবে। মানে ধরো সেরকম বৃত্তাকার পথে ঘুরতেছে। তো একটা সময় পরে কি তার শক্তি কমে যাবে। তখন সে দুর্বল হয়ে এরকম কেন্দ্রে পতিত হবে। তাইলে কি রাদারফোর্ডের তো মডেলটাই তো আর থাকলো না। সেটা কি নিঃশেষ হয়ে গেল না? তো এই কথাটার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারে নাই। রাদারফোর্ড বলে, "না, না, না, না ভাই, ভাই, ভাই এরকম কইরেন না। প্লিজ এরকম কইরেন না। আমার জীবনটা শেষ করে দিয়েন না। আমার এত বড় একটা এক্সপেরিমেন্ট।" কিন্তু ম্যাক্সওয়েল বলল যে, "ভাই ঠিক আছে আমি শেষ করলাম না। কিন্তু এই কোয়েশ্চেনের ব্যাখ্যা তো আপনি দিতে পারতেছেন না।" হুম? রাদারফোর্ড অ্যাকচুয়ালি তখন জানতো না যে মানে ইলেকট্রন ঠিক আছে সে বলছে এরকম পরিক্রমণ করে, এরকম ঘুরে। বাট ঘুরতে, ঘুরতে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলা কি তোমার বাইরের দিকে বের হয়ে যাবে? নাকি ভিতরে চলে আসবে? এটার ব্যাখ্যা অ্যাকচুয়ালি রাদারফোর্ড জানতো না। নাকি এগুলা হচ্ছে এরকম একটা কক্ষপথে ঘুরতে থাকবে সবসময়। হুম? তো ম্যাক্সওয়েলের এই যে আলো সম্পর্কীয় তড়িৎচুম্বকীয় তত্ত্ব, এটার ব্যাখ্যা অ্যাকচুয়ালি তোমার এই রাদারফোর্ড বাই হচ্ছে দিতে পারেনি। ৩ নাম্বার হলো বর্ণালী বলে একটা টার্ম আছে। আমরা একটু পরেই পাবো। সেই বর্ণালীর ব্যাখ্যা আমাদের রাদারফোর্ড ভাই দিতে পারেনি। বর্ণালী। এটা মনে রাখবা। বর্ণালীর ব্যাখ্যা সে দিতে পারেনি। এবং কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে সে ধারণা দিতে পারে নাই। রাদারফোর্ড বলছে যে এরকম কক্ষপথে ঘুরতে থাকে। বাট তখন বিজ্ঞানীরা জিজ্ঞেস করছে যে, "ভাই কক্ষপথে ঘুরতে থাকে ঠিক আছে। কক্ষপথের আকার কি? মানে দেখতে কেমন? আকৃতি কি? ধরেন এটা গোল হইল। গোলের মধ্যে আর কোনো শেপ হয় কিনা? সো আকার কি, আকৃতি কি?" এই ২ টার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারে নাই। তখন রাদারফোর্ড তো তোমার কনফিউজড হয়ে গেছে। আ বলতেছে, "ভাই, আ ভাই আমার আবিষ্কার ঠিক আছে, আমি কনফিডেন্ট। কিন্তু আসলে ভাই এগুলোর ব্যাখ্যা আমার কাছে নাই।" সো তখন বিজ্ঞানীরা বলে, "ঠিক আছে, ব্যাখ্যা খুঁজতে থাকেন। পাইলে ভালো, না পাইলে আমরা পরে ভেবে দেখব আসলে কি করা যায়।" আচ্ছা। তো সে আসলে আকার আকৃতির ব্যাখ্যা দিতে পারে নাই। ওকে? তারপরে রাদারফোর্ডের এই মডেলের আরেকটা বড় সীমাবদ্ধতা হলো যে একাধিক ইলেকট্রন নিউক্লিয়াসকে কিভাবে পরিক্রমণ করে তার ব্যাখ্যা দিতে পারে নাই। মানে সে অ্যাকচুয়ালি এই মডেলটা একটা ইলেকট্রনের জন্য করছে। মানে একটা ইলেকট্রন। একের অধিক হলে তার মডেলটা প্রযোজ্য না। যে সে এটা বেসিক্যালি হাইড্রোজেনের জন্য বানাইছে। হুম? হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। বেসিক্যালি হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। কারণ কি? কারণ হলো হাইড্রোজেনের অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন আছে। ওকে? একটা ইলেকট্রন আছে। দ্যাটস হোয়াই হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। কথা ক্লিয়ার? আচ্ছা।
সো এই হলো অ্যাকচুয়ালি আমাদের রাদারফোর্ড বাইয়ের সীমাবদ্ধতা। তাহলে দেখো আমি সামারি করে দিই। ৩টা-৪টা কথা একদম মানে আ সিনেমার মতো মুখে, মুখে রাখবা। ১ হলো সোলার সিস্টেমের সাথে তুলনা করা ঠিক হয়নি। ২ হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব মানে না। ৩ বর্ণালীর ধারণা দিতে পারে নাই, কমপ্লিটলি দিতে পারে নাই। ৪ কক্ষপথের আকার আকৃতি নিয়ে বলতে পারে নাই। ৫ হলো শুধুমাত্র একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কিভাবে পরিক্রমণ করে সেটার ব্যাখ্যা দিতে পারছে। আচ্ছা, এখন তোমাদের জন্য আমার একটা গুগলি আছে। সেটা হলো এই গুগলিটা। আমি প্রতিটা টপিকের সাথে কিছু, কিছু গুগলি রাখছি যাতে তোমাদের ব্রেনটা খেলতে পারে এবং এই গুগলিগুলো কিন্তু অ্যাডমিশন কোয়েশ্চেন। যে নিচের কোনটি রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যতিক্রম? এরকম একটা কোয়েশ্চেন আসে, বেসিক্যালি ভার্সিটিতে আসে। তো এটা বেসিক্যালি আমাদের যে এই যে ৫ নাম্বার যে নিয়ম, সেই নিয়ম থেকে অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা আসে। তো ব্যতিক্রম কোনটা দেখো, তোমার হাইড্রোজেনে যে আমাদের বা ইলেকট্রন কয়টা? একটা। হিলিয়ামে ইলেকট্রন কয়টা? একটা। লিথিয়ামে ইলেকট্রন কয়টা? লিথিয়াম তো ৩টা আর ২টা বের করে দিছে, একটা। বাট লিথিয়াম 1 প্লাস ইলেকট্রন কয়টা? লিথিয়ামে মেইনলি হলো ৩টা, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম মানে ৩টা ইলেকট্রন। এর মধ্যে একটা সে বের করে দিছে। তাহলে আর থাকে কয়টা? ২টা। সো এটাই অ্যাকচুয়ালি আনসার। কারণ এটা ব্যতিক্রম। কারণ আমরা বলছিলাম যে একটা ইলেকট্রনের জন্য প্রযোজ্য। একটা ইলেকট্রনের জন্য প্রযোজ্য। একের অধিক ইলেকট্রন হইলেই এই নিয়মটা আর খাটবে না। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন এক্সট্রা ইনফো এটা একটু মনে রাখবেন যে রাদারফোর্ড মডেলটাকে বলা হয় সোলার সিস্টেম মডেল এবং একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত এটা মনে রাখবেন। এটা কি করতে হবে? ঠোঁটস্থ, কণ্ঠস্থ, অন্ত্যস্থ এবং আত্মস্থ সবকিছু করতে হবে। এটা ভুল করেও ভুল করা যাবে না। কত? 0.1 ন্যানোমিটার অথবা 1 × 10⁻8 সেন্টিমিটার। ওকে? আচ্ছা। এখানে একটা কোশ্চেন সেটা জিজ্ঞেস করা হয়, সেটা হলো যে রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তিটা কি? এটা আমরা একদম ক্লাসের শুরুতে একবার আলোচনা করছিলাম যে আমাদের ক্লাসের একেবারে শুরুতে বলছিলাম যে রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তিটা হলো ম্যাক্সওয়েলের সাধারণ বলবিদ্যা। সো এই কথাটা আবারও বলতেছি, এটা কিন্তু আমাদের ভার্সিটি মেডিকেলে আসে যে ম্যাক্সওয়েলের সাধারণ বলবিদ্যা। ক্লিয়ার? আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। আমাদের কোনো কনফিউশন কিন্তু থাকা যাবে না। কনসেপ্টে কোনো কনফিউশন থাকা যাবে না। সো রাদারফোর্ড বাই তো তার আবিষ্কার-টাবিষ্কার করে চলে গেল। পরবর্তীতে আমাদের বিজ্ঞানী হচ্ছে যে বিজ্ঞানী বোর। বিজ্ঞানী বোর আসলে রাদারফোর্ডের ল্যাবে কাজ করত। দেখো জীবনে একটু চালাক হইলে সফলতা লাভ করা খুব ইজি। সো সে হচ্ছে রাদারফোর্ডের ল্যাবে কাজ করত। তখন সে দেখছে রাদারফোর্ড এই ভুলগুলা করছে কিন্তু সে রাদারফোর্ডকে আসলে বলে নাই। সে হচ্ছে তখন নিজে এক্সপেরিমেন্ট করে সে কয়েকটা থিওরি আবিষ্কার করে ফেলছে। হুম? জাস্ট রাদারফোর্ডের ভুলগুলাকে কারেকশন করে। সো সবসময় যে আসলে আবিষ্কার করতে হবে, আগে, আগে আবিষ্কার করতে হবে, নিজে আগে, আগে কিছু করতে হবে ব্যাপারটা এমন না। তুমি অন্যদের ভুল ধরেও হচ্ছে তুমি ভালো করতে পারবা। যেমন আমার কথা চিন্তা করো, আমি YouTube এ সবার ক্লাস দেখি। দেখার পর একটা জিনিস আমি বুঝি যে যেসব স্টুডেন্ট মেডিকেল প্রিপারেশন নেয়, পরবর্তীতে তাদের আর ভার্সিটিতে চান্স হয় না। তারপর সেই কারণটা খুঁজে বের করি। এখন সেই ভুলগুলাকে পয়েন্ট আউট করে আমি অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস নিচ্ছি। তাহলে আমার জন্য জিনিসটা সহজ হয়ে গেছে। হুম? আচ্ছা। সো বোরের পরমাণু মডেল যে এটার ভিত্তিটা কি? আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের যেমন ভিত্তি দেখছি, ম্যাক্সওয়েলের সাধারণ বলবিদ্যা, এটা মনে রাখবা যে বোরের পরমাণু মডেলের ভিত্তি হলো কোয়ান্টাম তত্ত্ব। কি? কোয়ান্টাম তত্ত্ব। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা ভার্সিটির জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা পরীক্ষায় আসেই। এখন সে এই পরমাণু মডেলে সে বেসিক্যালি ৩ টা কথা বলছে। বেসিক্যালি ৩ টা কথা বলছে। একটা কথা বলছে যে আম দেখো রাদারফোর্ড একটা ভুল করছিল। তোমাদের মনে আছে কিনা? রাদারফোর্ড হচ্ছে যে রাদারফোর্ড এই যে ম্যাক্সওয়েলের যে একটা তত্ত্ব, এই তত্ত্বটার এক্সপ্লেনেশন কিন্তু দিতে পারে নাই। মানে সে কিন্তু বলতে পারে নাই যে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে অথবা ভিতরে পতিত হবে নাকি বাইরে যাবে। তো সেই কথাটা কিন্তু বিজ্ঞানী বোর বলে দিছে। বলছে ইলেকট্রন যখন একটা স্থির কক্ষপথে থাকবে, মানে একটা কক্ষপথে যখন এরকম থাকবে ইলেকট্রন, হুম?
যখন একটা কক্ষপথে থাকবে, তো তখন সেই কক্ষপথেই থাকবে। তখন সেই ইলেকট্রনটা শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। মনে রেখো, শোষণ যারা করে তারা সবসময় বড়লোক হয়, অর্থাৎ তারা উপরে যাবে। সো শক্তি শোষণ করে ইলেকট্রন হচ্ছে উপরে যাবে। আর বিকিরণ মানে ছাড়া, যারা সবসময় ছেড়ে দেয় দুনিয়াতে, তারাই সবসময় ঠকে এবং তারাই কিন্তু গরিব থাকে। ওকে, এটা জাস্ট মনে রাখার জন্য বলা আর কি। সো শোষণ করে ইলেকট্রন উপরে যাবে আর বিকিরণ করে হচ্ছে নিচে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো একটা কক্ষপথে যখন ইলেকট্রন থাকবে তখন শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। তার মানে ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা এখানে কি ভ্যানিশ হয়ে গেল, শেষ। এই তত্ত্ব নিয়ে আর কোনো তোমার ঝামেলাই রইল না। কারণ ম্যাক্সওয়েল তো বলছে যে ঘুরতে ঘুরতে নিচে পতিত হবে, কিন্তু বোর বলেই দিছে যে ভাই নিচে নিচে পড়বে না, যে আজে বাজে কথা বললেন না। যখন একটা ইলেকট্রন এরকম একটা কক্ষপথে থাকবে তখন সেটা কিচ্ছু করবে না, শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। বাট ম্যাক্সওয়েল বলছে শক্তি হারায়। তো ম্যাক্সওয়েলের কথাটাকে সে ভুল প্রমাণ করে দিল। ওকে, যেটা অ্যাকচুয়ালি রাদারফোর্ড পারেনি। 2 নাম্বার যেটা, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। মানে একটা ইলেকট্রন যখন ঘোরে তখন তার ভরও বের করা যাবে, প্লাস হচ্ছে ব্যাগও বের করা যাবে। ওকে, সো এটা হলো এমবিআর ইকুয়াল টু এনএস ডিভাইডেড বাই 2 পাই। এটা হলো সূত্র। হ্যাঁ, এখানে এম জিনিসটা কি, যেহেতু ইলেকট্রন নিয়ে কথা বলতেছি, ইলেকট্রনের ভর। বি জিনিসটা কি, ইলেকট্রনের ব্যাগ। আর কি, কক্ষপথের ব্যাসার্ধ। এই যে এটা যদি একটা কক্ষপথ হয়, এই যে ব্যাসার্ধ, এটা হলো আর। হ্যাঁ, আচ্ছা। আম, তারপরে এন হলো একটা অখণ্ড সংখ্যা, মনে রাখবে এটা, এন হলো অখণ্ড সংখ্যা। মানে 1 2 3 4 হবে, বাট কখনো হাফ হইতে পারবে না, অথবা 1.3 এরকম হইতে পারবে না, এবং জিরোও হইতে পারবে না। ঠিক আছে, যে এনটা হবে অখণ্ড সংখ্যা। এটা কিন্তু এমসিকিউতে আসে, মনে রাখো, তোমার ভার্সিটিতে অনেক আসে এই জায়গাটা থেকে এমসিকিউ। তো তোমাদের পেঁচাবে এখানে, দেখবা এনটাকে তোমার মানে হাফ দিয়ে দিছে, 1/3 দিয়ে দিছে তোমাদের টেস্ট করার জন্য যে বেসিকটা স্ট্রং কিনা। ওকে, আচ্ছা। সো যে ভরবেগ দুইটাই বের করা যাবে বলে ফেলছে, অনেক বড় একটা কথা। 3 নাম্বার বলছে যে শক্তি শোষণ বা বিকিরণ বর্ণালী। মানে যে সিম্পল একটা ব্যাপার, সেটা হলো যে অর্থাৎ যখন একটা ইলেকট্রন, সাপোজ ধরো এই শক্তি স্তরে আছে, এখান থেকে উপরে যাবে, তাহলে সে হচ্ছে শক্তি শোষণ করবে। কি করবে? শোষণ করবে। আর যখন ধরো সে উপর থেকে নিচে আসবে, তখন সে বিকিরণ করবে, মানে ছেড়ে দিবে। ঠিক আছে, তাহলে শোষণ করলে উপরে যাবে, বিকিরণ করলে নিচে আসবে। সো সেই শক্তি শোষণ বিকিরণ বর্ণালীর ব্যাখ্যা কিন্তু দিয়ে দিছে আমাদের রাদারফোর্ড। মনে আছে কিনা, আমাদের রাদারফোর্ড কিন্তু বর্ণালীর ব্যাখ্যাই দিতে পারে নাই। এই যে আমরা বলছিলাম যে রাদারফোর্ড বর্ণালীর ধারণা দিতে পারে না, বোর কিন্তু বর্ণালীর ধারণা দিয়ে দিছে। তাহলে দেখছো, সে জাস্ট রাদারফোর্ডের ভুলগুলাকে ঠিক করতেছে, আর কিছু না। তো সে এখানে শোষণ বর্ণালীর ধারণা দিল, তখন সে এখান থেকে একটা আহ সূত্র দিয়ে দিল। যে সূত্রটা এরকম, যে তোমার যে ডেল ই ইকুয়াল টু এইচ নিউ। ডেল ই মানে হলো কতটুকু শক্তি শোষণ করলো অথবা বিকিরণ করলো। এটা কিন্তু আমাদের ম্যাথে লাগবে, আমরা ম্যাথে এটা নিয়ে আবার ডিসকাস করবো নি, জাস্ট আপাতত একটা ব্রিফ দিয়ে যাই। আর এইচ হচ্ছে কি, যে তোমার যে এইচ একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এইচ একটা কনস্ট্যান্ট, জাস্ট আপাতত এতটুকুই মনে রাখো। আর নিউ হচ্ছে, এই নিউটা হচ্ছে স্পন্দন সংখ্যা। নিউটা হচ্ছে স্পন্দন সংখ্যা, আমরা এগুলো ম্যাথে ডিসকাস করব, এখানে জাস্ট বুঝে রাখো। তাহলে ইকুয়াল টু এস নিউ। তো এই সূত্রটা হলো যে কতটুকু শক্তি শোষণ করছে অথবা বিকিরণ করছে তার হিসাব। ওকে, এটা হলো শোষণ বা বিকিরণ, কতটুকু শোষণ বা কতটুকু বিকিরণ করছে তার হিসাব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম, তাহলে যখন শক্তি শোষণ বা বিকিরণ করবে তখন অ্যাকচুয়ালি এখানে বর্ণালী তৈরি হয়। হ্যাঁ, বর্ণালী তৈরি হয়। সো বর্ণালী নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব। আজকের ক্লাস আমরা বোর এবং রাদারফোর্ডটাই কাভার করার ট্রাই করতেছি। সো মনে করো, জাস্ট একটা লাইন মনে রাখো, সেটা হলো যে যখন শক্তি শোষণ করবে বা বিকিরণ করবে তখন বর্ণালী তৈরি হয়। তাহলে এই বর্ণালীর ধারণা প্রথম কিন্তু ইন্ট্রোডিউস করছে বিজ্ঞানী বোর। তাহলে দেখো সফলতাগুলা কি, যে বর্ণালীর ব্যাখ্যা দিছে যা রাদারফোর্ড দিতে পারে নাই। তাহলে দেখো রাদারফোর্ড যে ভুলগুলা করছে বেসিক্যালি, প্রথম তো ম্যাক্সওয়েলের এটার ব্যাখ্যা দিয়ে দিল, তারপরে বর্ণালীর ব্যাখ্যা দিয়ে দিল। হুম, তারপরে আবার নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছে, সেটা হলো কৌণিক ভরবেগ, যে কৌণিক ভরবেগ বের করা যাবে। এটা নিয়ে রাদারফোর্ড জানতোই না।
আচ্ছা, তাহলে বোরের মেইন কথা হলো আসলে এই তিনটা হলো বোরের মেইন কথা। ওকে, এখন প্রতিটা মডেলের আমি বলছি না, প্রতিটা মডেলের অ্যাকচুয়ালি সীমাবদ্ধতা আছে, বোরেরও সীমাবদ্ধতা আছে। তো সীমাবদ্ধতা হলো, এক নম্বর হলো বোর অ্যাকচুয়ালি মানে এক ইলেকট্রন যাদের, তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, মানে এই লোক হচ্ছে শুধু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, এছাড়া আসলে কারোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই। হ্যাঁ, হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। তো এখানে একটা ঝামেলা হয়ে গেল, সে মাত্র একটা ইলেকট্রন যাদের হাইড্রোজেন, তার বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। ২ নম্বর হলো বোর বলছে এই যে কক্ষপথগুলা নাকি 2D, এটা বোর বলছে। বিজ্ঞানী বোরের মতে কক্ষপথ নাকি 2D, মানে দ্বিমাত্রিক। কিন্তু বাস্তবে পরবর্তীতে বোরের পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করে যে আসলে বাস্তবে 3D। বাস্তবে 3D। এবং সে যে একটা সূত্র দিছে অ্যাম্বিয়ার ইকুয়াল টু NS ডিভাইডেড বাই 2 পাই, এটার ব্যাখ্যা সে আসলে মানে দিয়ে যেতে পারে নাই। আর আরেকটা নীতি আছে, সেটা হলো হাইজেনবার্গের নীতি, সেই নীতিটাও মানে না। আমরা হাইজেনবার্গের নীতিও ডিটেলসে পড়বো নেক্সট ক্লাসে। জাস্ট আজকে এটা একটু মনে রাখো যে সে হাইজেনবার্গের নীতির ব্যাখ্যাটাও দিতে পারেনি। এবং আরো দুইটা বিজ্ঞানীর মতবাদ আছে, সেটা হলো একটা হলো জিমেন প্রভাব, আর একটা হলো স্টার্ক প্রভাব। তো এই দুইটার ব্যাখ্যাও কিন্তু সে দিতে পারেনি। আমরা জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাব নিয়ে একটু কথা বলি, একটু কথা বলবো, বেশি কথা বলবো না। যে জিনিসটা কি, ধরো জিনিসটা আমি একটু সহজ করে যদি তোমাকে বুঝাই, আম, আমরা দেখতে পাইছি যে ধরো এরকম যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে ইলেকট্রন যাবে, তখন এরকম বর্ণালী তৈরি হবে, তাই তো? এখন এই বর্ণালীর উপর যদি আমরা চুম্বক ক্ষেত্র, একটা ম্যাগনেটের ইফেক্ট ফেলি, চুম্বক ক্ষেত্র NS, তখন এই একটা বর্ণালী, আমরা কিন্তু একটা বর্ণালী, বোর কিন্তু একটা বর্ণালীর কথা বলছে, সে বলছে একটা রেখা নাকি পরে একটা রেখা পাবো। তো যখন এরকম তোমার এক্সপেরিমেন্ট করা হয়, তখন দেখা যায় কি তোমার এই রেখাটা অ্যাকচুয়ালি আরো কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত, মানে একটা না, আরো কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত। তো এই প্রভাবটার ব্যাখ্যা অ্যাকচুয়ালি বোর দিতে পারে না। এটাকে বলা হয় তোমার যেহেতু মানে চুম্বক, তো সেক্ষেত্রে মনে রাখবা যে জিমেন প্রভাব। হ্যাঁ, জিমেন, কারণ দেখো এটাকে বলা হয় জিমেন প্রভাব, কারণ তোমার ম্যাগনেটের মধ্যে জি আছে, মনে রাখবে এভাবে, ম্যাগনেট জি আছে। হ্যাঁ, এখন যদি এখানে তোমার চুম্বকের পরিবর্তে ধরো তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি, সাপোজ ধরো এখানে আরেকটা দেখাই, এখানে যদি আমরা ধরো কোনো একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি, তড়িৎ ফিল্ড অ্যাপ্লাই করি, সেক্ষেত্রেও একই জিনিস হয়। আমরা দেখবো যে এটা আসলে কয়েকটা রেখায় বিভক্ত। তো এই প্রভাবটাকে বলা হয় স্টার্ক প্রভাব। সো এই স্টার্ক প্রভাব অ্যাকচুয়ালি দুজন বিজ্ঞানী দ্বারা এই দুইটা যে ইফেক্ট, সেই ইফেক্টকে আসলে ব্যাখ্যা করতে পারেনি। মানে বোর বলছে এটা জাস্ট নাকি একটা বর্ণালী হয়, একটা রেখা হয়, কিন্তু পরবর্তী এই দুজন বিজ্ঞানী জিম্যান স্টার্ক, তারা দেখলো যে একটা না, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে অসংখ্য রেখা দেখা যায়, আর তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে অসংখ্য রেখা দেখা যায়। সো এটার ব্যাখ্যা বোর দিতে কিন্তু পারে নাই। ক্লিয়ার কথা? আচ্ছা, তাহলে আমরা সীমাবদ্ধতা দেখলাম। এখন এই দুইটার কম্পারেটিভ অ্যাকচুয়ালি সফলতা বিফলতা আমরা একটু দেখবো আর কি, আমরা একটু কথা বলবো। যে খেয়াল করো, দেখো আমরা আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা জাস্ট দুইটা ভাগ করে নেই। যে একটা ভাগ হলো আমাদের রাদারফোর্ডের জন্য, ধরো এই ভাগটা হচ্ছে রাদারফোর্ডের জন্য, এটা বোরের জন্য, এটা লিখে দেই, এটা বোরের জন্য। তো দেখো আসলে আসলে তোমার দুজনই সফল। হুম প্রথমত তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তিটা কি, এক নম্বর কথা, যে রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি কি আমরা দেখছি, যে ম্যাক্সওয়েলের সাধারণ বলবিদ্যা। ওকে, তো আমি এটা লিখলাম না। বোরের ভিত্তি কি, কোয়ান্টাম বলবিদ্যা। ২ নম্বর পয়েন্টে আসো, যে তোমার রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি নিয়ে বলতে পারে নাই, বোর কিন্তু বলছে। হ্যাঁ, বোর কিন্তু বলে দিছে যে স্থির কক্ষপথ, বা স্থির কক্ষপথের কথা প্রথম কে বলছে, বোর। রাদারফোর্ড কিন্তু বলতে পারে নাই, তাহলে এটা ২ নম্বর পয়েন্ট গেল। আমি জিনিসগুলো লিখলাম না, তোমরা উঠায় নাও। ৩ নম্বর হলো যে তোমার এই যে স্থায়ী কক্ষপথের কথা বলছে, এজন্য বোরের
যে মডেলটা সেটা কিন্তু স্থায়ী। রাদারফোর্ডের যে মডেলটা সেটা কিন্তু মানে অস্থায়ী হয়ে গেছিল, মানে ওইটার আসলে অস্তিত্ব হারায় গেছিল। কেন? ওই যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল লোকটা ঝামেলা বাজায় দিছিল। হ্যাঁ, এই যে ম্যাক্সওয়েল যে একটা ঝামেলা বাজায় দিছিল, এজন্য রাদারফোর্ডের মডেলটা কিন্তু একটা অস্থায়ী মডেলে পরিণত হয়ে গেছিল। ওকে, তাহলে কোনটা যদি বলে কোনটা স্থায়ী মডেল কোনটা অস্থায়ী মডেল, স্থায়ী মডেল হলো যে এটা বিজ্ঞানী বোরের যে মডেলটা, আর অস্থায়ী হলো রাদারফোর্ডের মডেল। ওকে, তারপর দেখো রাদারফোর্ড সৌরজগতের সাথে তুলনা করছে। বিজ্ঞানী বোর হচ্ছে এই ধরনের কোনো আসলে তোমার ত্রুটি করে নাই বা এই ধরনের কোনো ভুল করে নাই। তাহলে এটা গেল 4 নাম্বার কথা। ওকে, তোমরা এগুলো একটু লিখে নিও। এটা আমাদের হাজারি স্যারের বইয়ে 90 পৃষ্ঠায় পাবা। যে তোমাদের কাছে যে এডিশন আছে সেখানে হয়তো 2-1 পৃষ্ঠা এদিক সেদিক হবে। রাদারফোর্ড বোরের যে তুলনা সেই জায়গাটা পড়ে নিবা, সেটা থেকে এমসিকিউ আসে। আরেকটা যেটা সেটা হলো যে তোমার রাদারফোর্ড কিন্তু বর্ণালীর আসলে কোনো ব্যাখ্যা দিতেই পারে নাই। বিজ্ঞানী বোর ব্যাখ্যা দিছে, বাট বর্ণালী যে আসলে একটা বর্ণালী কতগুলো রেখায় ভাগ হয় সেটার ব্যাখ্যা দিতে পারে নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে গেল এই ইম্পর্টেন্ট 5টা কথা একটু মনে রাখবা। আমাদের যে রাদারফোর্ড এবং বোর মডেলের মানে একটা তফাৎ আর কি, যে আমরা যে তুলনা করলাম। তাহলে আমরা একটা রিক্যাপ করি। আমি তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করি, তোমাদের 2-3টা কোশ্চেন জিজ্ঞেস করি। একটা হলো আমাকে বলো তো যে কোন মডেল স্থায়ী মডেল, কোন মডেল স্থায়ী? কমেন্ট সেকশনে আনসার দাও, আমি দেখবো তোমাদের আনসারগুলো তোমরা অ্যাকচুয়ালি পারো কিনা। তারপরে বলো তো নিউক্লিয়াস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ওকে, নিউক্লিয়াস আবিষ্কার করেন কে বা কোন বিজ্ঞানী? সো এই 2টা কোশ্চেনের আনসার তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই দিবে। সো আমরা আমাদের আজকে প্রথম লেকচারের একদম শেষের দিকে। সো দেখো বোর মডেলেরও কিছু ত্রুটি আছে, বাট বোর মডেল এত সফল কেন? কারণ কি, এই মডেলের কারণেই প্রথম আমরা অ্যাকচুয়ালি জানতে পারছি পরমাণুর মডেলের আসলে বিস্তারিত। এর আগে আমরা জানতে পারিনি। সো এটা সফল কেন? কারণ দেখো এটা মানে পরমাণু মডেলকে এটা আসলে স্থায়িত্ব দান করছে। হ্যাঁ, পরমাণু মডেলকে স্থায়িত্ব দান করছে। কারণ এই যে স্থায়ী কক্ষপথের কথা বলা হয়েছে, বর্ণালীর ব্যাখ্যা করতে পারছে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারছে। এটা একদম ঠোঁটস্থ, কণ্ঠস্থ, অন্ত্যস্থ এবং আত্মস্থ করবা। ওকে, সো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু বোর বের করছে 0.53 অ্যাংস্ট্রম। আর একটা ধ্রুবক আছে যেটা হলো রিডবার্গ ধ্রুবক। সেই রিডবার্গের ধ্রুবকের মানটাও কিন্তু তোমার এই মানে বোর পরমাণু মডেলের ধারণা থেকে পাওয়া যায়। তো মানটা মনে রাখবা 109678, মুখস্থ রাখবা। এগুলো আমাদের ম্যাথে লাগবে, দ্যাটস ওয়াই আমরা এখন মুখস্থ করাচ্ছি যে 109678। ওকে, আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস আসলে এতটুকুই। আমরা আজকের ক্লাসে বেসিক্যালি রাদারফোর্ড এবং বোর কভার করেছি। পরবর্তী ক্লাসটা হবে আমাদের একটু গাণিতিক সমস্যার ক্লাস। আমরা প্রবলেম সলভ করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আশা করি তোমাদের কাছে লেকচারটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং সৈকত স্যার পেজের সাথে থাকো। আর একটা মহৎ কাজ করবে, মহৎ উদ্দেশ্য নিয়ে, সেটা হলো ক্লাসগুলো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যদি মহৎ উদ্দেশ্য নিয়ে শেয়ার করো, সেটার সদকা হিসেবে তুমি অবশ্যই সোয়াব পাবে এবং ইনশাআল্লাহ অ্যাডমিশনও ভালো করবে। তার সবাই ভালো থেকো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের জন্য উইকলি 3টা করে লেকচার দেওয়ার, যাতে করে আমরা অর্থাৎ এটা সফলভাবে তোমাদের জন্য অ্যাডমিশনের একটা সুন্দর প্লেলিস্ট করে দিতে পারি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।